মামা কিভাবে মামিকে করল তা আমি নিজের চোখে দেখেছি। কি দেখলাম জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা। মামা মামি ও বুলা মহলের রাত। একটি অজানা পাহাড়ি রাতের গল্প। কলকাতার ভিড় এড়িয়ে ছুটি কাটাতে যাওয়ার কথা ছিল দার্জিলিংয়ে, কিন্তু ইচ্ছে ছিল আর বাস্তব ছিল একদম অন্যরকম। সকালে একটা চিঠি এসেছিল মামা প্রদীপ বাবুর হাতে। দূর সম্পর্কের এক জ্যাঠামশাই অসুস্থ। তার পাহাড়ি গ্রামে পুরনো একটা বাড়ি আছে, যার কাগজে মামার নাম উঠেছে। উত্তরাধিকার নিতে হলে সই করতে হবে, আর সই করতে গেলে যেতে হবে সেই দুর্গম গ্রামে। মামি সুচিত্রা প্রথমে কান ঝাড়লেন, তারপর মামার চোখে সেই আগুন দেখে বুঝলেন ঠেকানো যাবে না। দুপুরের মধ্যে ব্যাগ তৈরি। সন্ধ্যায় গাড়ি ছাড়ল। পাহাড়ি পথ যত এগিয়েছে মোবাইলের সিগন্যাল তত কমেছে। রাত ঘনিয়ে এসেছে, কিন্তু গ্রামের নাম বুলাহাট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রাইভার বলল, স্যার, রাস্তা অনেকটা হারিয়ে গেছে, সামনে আলো দেখা যাচ্ছে, ওই দিকেই যাই। গাড়ি থামলো একটা পুরনো বিশাল বাড়ির গেটের সামনে। চারপাশে নিঝুম অন্ধকার। বাড়িটা দেখে মামি শিউরে উঠলেন। তিনতলা, পাথরের, জানালায় মরচে পড়া গ্রিল, দেয়ালে শ্যাওলা, ভাঙা ফোয়ারা, একটা শুকনো পাতার স্তূপে পড়ে আছে। মামা, এ তো পুরো বাড়ি, এখানে কেউ থাকে না মনে হচ্ছে। মামির গলা কাঁপছে। আরে, রাত হয়ে গেছে, যাই হোক জিজ্ঞেস করি। মামা গাড়ি থেকে নেমে গেটে ধাক্কা দিলেন। ভেতর থেকে একজন বৃদ্ধ কাঠুরের মতো চেহারার লোক বেরিয়ে এলেন। আপনারা কারা এই রাতে? বৃদ্ধের চোখে অবিশ্বাস। আমরা বুলাহাটে যাব, রাস্তা হারিয়েছি, একটু জল আর একটু জায়গা পাওয়া যাবে? বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, ঢুকে পড়ুন। বুলাহাট এখান থেকে আরও 8 কিলোমিটার। এই অবস্থায় আর যাওয়া ঠিক হবে না। দোতলার একটা বড় ঘরে মামা মামিকে রাখা হলো। ঘরে পুরনো আমলের খাটিয়া, একটা টেবিল, মশারি। মামি তাড়াতাড়ি দরজা বন্ধ করলেন। মামা, এই বাড়িতে এত বড় বড় ঘর, কিন্তু কেউ নেই। এই বুড়োটা একা কি করে থাকে? জমির দেখাশোনা করে হয়তো। ঘুমাও, কাল সকালেই আমাদের লোকের সন্ধান করতে হবে। রাত প্রায় 10টায় মামির ঘুম ভেঙে গেল। মনে হলো কে যেন ছাদের উপর পায়চারি করছে। ঠক ঠক শব্দ। মামাকে ডাকলেন। মামাও জেগে উঠে কান পেতে শুনলেন। শব্দটা বন্ধ হয়ে গেল, কিন্তু আর একটু পরেই ভেসে এলো নিচু গলার কথা। কেউ দুজন ফিসফিস করে কথা বলছে। নিচতলায় কে? মামা চাপা গলায় বললেন, শুনুন একটু। বুড়ো ছাড়াও আরও কেউ আছে এই বাড়িতে? মামির হাত ঠান্ডা হয়ে গেল। মামা, চলুন এখান থেকে এখনই, দেখি আগে। মামা উঠে দরজার কাছে গেলেন। দরজা আস্তে ঠেলে বারান্দায় বের হলেন। ভাঙা টর্চের আলোতে দেখলেন সিঁড়ি দিয়ে নিচে নামার পথে ভেজা পায়ের ছাপ। একটা, দুটো, তিনটে, 3 জনের। ফিসফিস আরও স্পষ্ট হচ্ছে। মামা নিচের দিকে এক পা নামালেন। তখনই ঠক একটা শব্দ হলো ঠিক পেছনে। ঘুরে দেখলেন ছাদের কার্নিশে একটা কুচকুচে কালো বিড়াল বসে আছে, চোখ জ্বলজ্বল করছে। মামা চমকে উঠে নিচে নেমে এলেন। রান্নাঘরের পাশ দিয়ে একটা পুরনো দরজা। মামা লক্ষ্য করলেন দরজাটা একটু ফাঁক। সাহস করে ঠেলতেই একটা দীর্ঘ সিঁড়ি চোখে পড়ল, যা নিচে নেমে গেছে। নিচুতে একটা গোপন ঘরে। ভেতর থেকে ভেসে আসছে সেই ফিসফিস। মামা আলো ফেললেন। একটা ছোট্ট ঘর, মাঝখানে একটা কাঠের চেয়ারে বাঁধা একটা বাচ্চা।
বাচ্চাটার চোখ বাঁধা, মুখে কাপড় গোজা। মামার বুক ধড়ফড় করতে লাগলো। চাপা গলায় বললেন, মামি, দ্রুত উপরে গিয়ে ড্রাইভারকে জাগান, গাড়ি প্রস্তুত রাখুন, আমি এই বাচ্চাকে মুক্ত করছি। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী হাত মামার কাঁধে পড়ল। থাম, গম্ভীর গলা। মামা ঘুরে দেখলেন একটা লম্বা কালো মতো লোক, হাতে ছুরি, তার পেছনে আরও দুজন। আপনি কে? কি করছেন এখানে? লোকটা হুঙ্কার দিল। মামা শান্তভাবে বললেন, আমি একজন সাধারণ মানুষ, রাতে আশ্রয় চেয়ে এসেছিলাম। আপনারা এই বাচ্চাটাকে কেন বেঁধে রেখেছেন? এটা আমার প্রশ্ন। লোকটা হাসল, কিন্তু হাসিতে কোনো হাসি ছিল না। বেশি জানলে বিপদ হবে, বুঝেছেন? উপরে যান, ঘুমান। সকালে আমরা আপনাদের গাড়ি ছেড়ে দেব, চোখ বন্ধ রাখুন। মামা বুঝলেন, চোখ বন্ধ রাখা মানে বাচ্চাটাকে ফেলে যাওয়া। তিনি তো আর পারেন না। লোকটা আবার চেঁচালো, এখনই উপরে চলে যান, না হলে। মামা ধীর গলায় বললেন, না, এই বাচ্চাটার বাবা মা কোথায় খুঁজবে জানেন? আমি পুলিশে ফোন করব। লোকটা রেগে গিয়ে ছুরি তুলল। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে মামি চিৎকার করে উঠলেন, ওরে বাবা! মামা পেছনে। আর ঠিক তখনই গেটের দিক থেকে একটা জোরালো হেডলাইটের আলো ঘরের ভেতর ঢুকে পড়ল। একটা পুলিশের গাড়ি। কে যেন ফোন করেছিল, মামি। মামি সেই বুড়োটার কাছে সব খুলে বলেছিলেন, আর বুড়োটা পুলিশে ফোন করেছিলেন। থাম, থাম, পুলিশ। একজন সাব ইন্সপেক্টর লাইট নিয়ে এগিয়ে এলেন। 3 লোক পালাতে চাইল, কিন্তু মামা সাহসের সঙ্গে একজনকে ধরে ফেললেন। বুড়োটা আরও একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তৃতীয় লোকটা পালিয়ে গেলেও পরে পাহাড়ের নিচে পুলিশের জালে ধরা পড়ল। সাব ইন্সপেক্টর বাচ্চাটাকে মুক্ত করলেন। বাচ্চাটা ভেঙে পড়ে কাঁদতে লাগলো। তার নাম রাজু। 4 দিন আগে তাকে অপহরণ করেছিল চোরাচালানিরা। তার বাবা এই অঞ্চলের এক ধনী ব্যবসায়ী। মুক্তিপণ চেয়েছিল 50 লাখ টাকা। বাচ্চাটাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো সকালে। বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন। সেই পুরনো বাড়িটা আসলে ছিল চোরাচালানিদের গোপন আস্তানা। বুড়োটা ওই বাড়ির পাহারাদার ছিলেন, কিন্তু বাচ্চার প্রতি মায়া হওয়ায় তিনি নিজেই গোপনে পুলিশকে খবর পাঠিয়েছিলেন। সন্ধ্যায় গ্রামের মানুষ এলেন মামা মামির সামনে। রাজুর বাবা কৃতজ্ঞ চোখে বললেন, আপনারা আমার ছেলের জীবনে ফিরিয়ে দিলেন। বোলাহাটের মানুষ কোনোদিন ভুলবে না। মামি হাসলেন। মামার হাতটা ধরে বললেন, বুঝলেন মামা, পুরো বাড়ি নয়, এটা ছিল ভাগ্যের বাড়ি। কতদিন পর আমাদের এমন একটা রাত মিলবে। মামা ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, চলো বোলাহাটের চা এর দোকানে। কাল সকালে আমাদের কাগজ সইয়ের কাজ। আজ রাতে ঘুম হবে মনের। গাড়ি আবার চলল। রাতের আকাশ তারা ঝিমঝিম করছে, আর পাহাড়ের কোলে কোথাও একটা ঝর্ণা গুনগুন করছে, যেন স্বস্তির একটা সুর। পেছনে পড়ে রইল সেই বুলা মহল, যেখানে এক রাতেই 2টো সাধারণ মানুষের সাহস জ্বলে উঠেছিল, আর একটা শিশুর জীবন আলোয় ফিরে এসেছিল ভালোবাসার। কমলাপুর স্টেশন। ট্রেনের হুইসেল বাজল। প্ল্যাটফর্মে মানুষের ঢল নামল। রাহুল হাত বাড়িয়ে ব্যাগটা তুলে নিল। চারপাশে তাকালো। ঢাকা তার কাছে এক স্বপ্নের শহর। চট্টগ্রামের ছেলে, প্রথমবার এত বড় শহরে। বুকের ভেতর চঞ্চলতা, পায়ে একটু কাঁপন, চোখে নতুন জায়গার আলো ছায়ার খোঁজ। হঠাৎ একটা ধাক্কা, সরি, একটা মিষ্টি কণ্ঠ। রাহুল ঘুরে দেখল একটা মেয়ে হাঁটু গেড়ে বসে বই তুলছে। তার কালো চুলের একটা গুচ্ছ কপালে পড়ে আছে। রোদের আলো তার মুখে এক অদ্ভুত ছায়া ফেলেছে, যেন
ভেতরে কোনো গল্প লুকিয়ে আছে। রাহুল ব্যস্ত হয়ে বলল, সরি, আমি ঠিকমতো সরে দাঁড়াইনি। মেয়েটি মুখ তুলল। তার চোখে রাগ নয়, বরং একটা হালকা বিস্ময় আর মায়াবী হাসি। কিছু না, আপনি কি নতুন এসেছেন? হ্যাঁ, আজই চট্টগ্রাম থেকে ভর্তি হতে এসেছি। আমি এখানকারই, বাংলা বিভাগ, তৃতীয় বর্ষ। রাহুল এক মুহূর্ত থেমে রইল, তারপর বলল, আমি রাহুল। আমি মেঘলা। মেয়েটি হাত বাড়ালো। রাহুলের হাতের স্পর্শে এক অদ্ভুত শিহরণ। দুজনেই হেসেছিল। সেটা ছিল একটা সাধারণ হাসি, কিন্তু তারা দুজনেই বুঝতে পারল এই হাসির পেছনে এক গভীর কাহিনী লুকিয়ে আছে, যার শুরুটা হয়তো এই প্ল্যাটফর্মের ওই মোড়। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনগুলোতে রাহুল অনেকটা একা ছিল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ। কিন্তু একদিন ক্যান্টিনে গিয়ে দেখল মেঘলা বসে আছে তার দুই বান্ধবীর সাথে। রাহুলের মন চাইল এগিয়ে যায়। সে সাহস করে এগিয়ে গেল। মনে আছে কমলাপুরে দেখা হয়েছিল? মেঘলা চোখ তুলল। ও, আপনি? হ্যাঁ, অবশ্যই, বসুন। সেদিনের পর থেকে প্রতিদিন একটা না একটা দেখা হতো। ক্যান্টিনে চায়ের আড্ডা, লাইব্রেরিতে একসাথে পড়া, টিএসসির মাঠে শীতের সন্ধ্যায় হাঁটা, বৃষ্টির দিনে একটা ছাতার নিচে দুটি মানুষ। রাহুল ধীরে ধীরে জানতে পারল মেঘলা শুধু সুন্দরী নয়, সে কবিতা লেখে, গান গায়, সমাজের অসমতা নিয়ে তার কথা বলে, এবং তার ভেতর এক তীব্র সংবেদনশীলতা আছে। মেঘলাও জানতে পারল রাহুল শান্ত, গভীর, এবং তার ভেতর এক দায়িত্ববোধ আছে যা অন্যদের থেকে তাকে আলাদা করে। একদিন রাহুল মেঘলার একটা কবিতা পড়ল। আমি একটা নদী, তুমি একটা সমুদ্র, আমি তোমার দিকে এগোই, তুমি আমাকে বুকে টানো। রাহুলের চোখ ভিজে গেল। সে বুঝল এই মেয়েটি তার জীবনের শূন্যতা পূরণ করতে পারে, তার স্বপ্নে অর্থ দিতে পারে। মেঘলাও রাহুলের একটা গল্প পড়ে ভাবল, এই ছেলেটির ভেতর এক লেখক আছে। বর্ষাকালের এক সন্ধ্যা, বৃষ্টি পড়ছে টিএসসির পুরনো আম গাছের পাতায়। রাহুল মেঘলাকে পুরনো বেঞ্চে বসতে দেখে পাশে গিয়ে বসল। দুজনেই চুপচাপ বৃষ্টি শুনছিল। তারপর রাহুল বলল, মেঘলা, একটা কথা বলবো? বলো। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। তোমাকে ছাড়া আমি আমার স্বপ্নগুলো দেখতেও পারি না। তুমি কি আমার সাথে থাকবে সারা জীবন? মেঘলা চুপ করে রইল কিছুক্ষণ। তার চোখ ভিজে গেল, বৃষ্টির ফোঁটায় নয়, ভেতরের আবেগে। রাহুল, আমিও তোমাকে ভালোবাসি অনেক দিন থেকে, কিন্তু আমাদের পরিবার, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য। রাহুল মেঘলার হাত ধরল। উষ্ণতা ছড়িয়ে পড়ল দুটি হাতের মাঝে। পরিবার যাই বলুক, রাজি হোক বা না হোক, আমরা পথ করব। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে পথ তৈরি হয়। শুধু দরকার ধৈর্য আর বিশ্বাস। সেদিন রাতে দুজনে বৃষ্টিতে ভিজে বসে রইল অনেকক্ষণ। পরস্পরের কথা শুনল, পরস্পরের স্বপ্ন জানালো। একটা ছোট্ট ফ্ল্যাট, একটা ব্যালকনিতে ফুলের টব, একটা বিড়াল, ভোরের চায়ের কাপ, আর অনেক অনেক ভালোবাসা। এই ছিল তাদের স্বপ্ন। সব কিছু ঠিক ছিল না। রাহুল চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। তার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মা গৃহিণী। মেঘলা রাজশাহীর এক হিন্দু পরিবারের মেয়ে। তার বাবা অধ্যাপক, মা চলে গেছেন অল্প বয়সে। যখন রাহুল তার বাবাকে বলল, প্রতিক্রিয়া ছিল তীব্র। বাবা কঠিন স্বরে বললেন, এটা হতে পারে না। আমাদের পরিবারে এমন কোনো ঐতিহ্য নেই।
তুমি অন্য কাউকে বিয়ে করবে। রাহুলের মা আস্তে আস্তে কাঁদলেন। আমার একমাত্র ছেলে, একটু ভেবে দেখো পরিবার কি বলবে। মেঘলার বাবাও চাপ দিলেন, তোমার মা বাবা রাজি না হলে আমি অনুমতি দিতে পারবো না, একটু সময় নাও। বন্ধুরা পরামর্শ দিল, কেউ বলল ছেড়ে দাও, পরিবারের শান্তি বড়। কেউ বলল লুকিয়ে দেখা করো, পরে সব ঠিক হবে। কিন্তু রাহুল ও মেঘলা দুজনেই জানতো ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো বাধাই চিরস্থায়ী নয়। রাহুল একা গেলেন তার মায়ের কাছে, চায়ের কাপ হাতে। অনেক রাতে আব্বু ঘুমিয়ে পড়ার পর মায়ের পাশে বসে বললেন, মা একটা কথা বলবো। বলো বাবা। মেঘলা ভালো মেয়ে, তার মনে কোনো খারাপতা নেই, সে আমাকে সুখী করবে, আর আপনাকেও। আপনি কি আমাকে বিশ্বাস করবেন? মা চুপ করে রইলেন অনেকক্ষণ, তারপর একটু হেসে বললেন, তোমাকে আমি চিনি, তুমি ভুল সিদ্ধান্ত নাওনি কোনোদিন বাবা, কিন্তু তোমার বাবাকে আমি বুঝাবো, সময় দাও, অনেক সময়। অন্যদিকে মেঘলা নিয়ে গেলেন তার বাবাকে এক ছোট্ট ভ্রমণে, বাংলার গ্রামে। তাদের পূর্বপুরুষের বিদায়। পুরনো বটগাছের নিচে বসে বাবা মেয়েকে বললেন, তোর মা আমাকে ছেড়ে চলে গেছেন অল্প বয়সে, তুই আমার একমাত্র আশা, একমাত্র আলো। তুই যাকে ভালোবাসিস আমি তাকেই মেনে নেব, শুধু একটাই কথা, সে যেন তোকে ভালো রাখে। মেঘলা বাবাকে জড়িয়ে ধরলেন। প্রথমবার অনেক দিন পর তিনি বাবার চোখে জল দেখলেন। এই জল ছিল কষ্টের নয়, সমর্পণের। একজন বাবার তার মেয়ের সুখের জন্য নিজের সংস্কারকে ছেড়ে দেওয়ার সমর্পণ। মাসের পর মাস রাহুলের মা ধীরে ধীরে বাবাকে বোঝালেন, দেখো ছেলেকে তুমি চিনো, সে কোনো খারাপ মেয়ে বেছে নেবে না, ও ভালো, ও সুখী হবে সেই মেয়ের সাথে। বাবা শেষ পর্যন্ত রাজি হলেন, শর্ত একটাই, মেয়ের পরিবারকে আমাদের সম্মান দিতে হবে। মেঘলার বাবাও বললেন, আমাদের মেয়েকে যেন ভালো রাখে, যত্নে রাখে। দুই পরিবারের দেয়ালে ফাটল ধরল, ভালোবাসার জোয়ারে দেয়াল ভাঙতে শুরু করলো। দুই পরিবারের প্রবীণরা একসাথে বসলেন, আলোচনা হলো, ঐতিহ্যের বন্ধন থাকলো, কিন্তু শ্রদ্ধার সাথে আপোষ হলো। বিয়ের আয়োজন শুরু হলো, ছোট্ট করে দুই পরিবারের উপস্থিতিতে, কোনো অতিরিক্ত ঝাঁকজমক নয়, শুধু ভালোবাসা আর সম্মান। মেঘলা লাল পাড়ের শাড়ি পরলেন, রাহুল সাদা পাঞ্জাবি। দুই পরিবারের বাড়ির প্রবীণরা একসাথে বসলেন, ইমাম সাহেব দোয়া পড়লেন, পুরোহিত মন্ত্র উচ্চারণ করলেন, কোরআনের আয়াত আর গীতার শ্লোক দুটোই পড়া হলো। দুই ধর্মের নিজস্ব আচার অনুসরণ করা হলো, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে। এ যেন বাংলার চিরন্তন ঐতিহ্যের প্রতীক, ভিন্নতার মাঝে মিলন। এক শীতের সন্ধ্যায় বিয়ে হলো, ছাদের নিচে হাজার মোমবাতি আলোয় আত্মীয়দের ভালোবাসায় ঘেরা। মেঘলা রাহুলের হাত ধরলেন, রাহুল মেঘলার চোখে তাকালেন, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। মেঘলা বললেন, আমিও। রাহুল ফিসফিস করলেন। দুটি হৃদয় এক হলো, পৃথিবীর সব শব্দ থেমে গেল, শুধু তাদের হৃদস্পন্দন। একই ছন্দে, একই সুরে, বাইরে শীতের হাওয়া, ভেতরে আগুনের উষ্ণতা। বিয়ের রাতে মেঘলা রাহুলকে জিজ্ঞেস করলেন, তুমি কি ভয় পাওনি যে আমাদের সংসার একসাথে টিকবে কিনা? রাহুল হেসে বললেন, ভয় পাই, কিন্তু ভালোবাসা বড়। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সংসারও সত্যি। বিয়ের পর দুজনে একটা ছোট্ট ফ্ল্যাটে উঠলেন, মিরপুরের এক নিরিবিলি এলাকায়। দ্বিতীয় তলা, ব্যালকনিতে ফুলের টব, ঘরের কোনায় একটা ছোট্ট বিড়াল। সকালে রাহুল প্রাতরাশে বানায়, মেঘলা বারান্দায় চায়ের কাপে চুমুক দেন। অফিসে যাওয়ার আগে একটা চুম্বন, ফিরে এসে আরেকটা।
ভোরের আজান আর সন্ধ্যার ঘণ্টা দুটি আলাদা সুর, কিন্তু সংসারে একই ছন্দ। প্রথম কয়েক মাস কঠিন ছিল। টাকার অভাব, রান্নার অভ্যাস না থাকা, দুজনের মধ্যে ছোটখাটো ঝগড়া। একদিন মেঘলা কাঁদলেন রান্নাটা ঠিকমতো হচ্ছে না বলে। রাহুল এসে তাকে জড়িয়ে ধরে বললেন, চিন্তা করো না, আমরা একসাথে শিখব। আজ আমিও তোমার সাথে রান্না করব। একসাথে রান্না, একসাথে খাওয়া, একসাথে ঘুম। এসব ছোট্ট ছোট্ট মুহূর্ত একসাথে যেন এক ছোট স্বর্গ। সংসারের প্রতিটি কাজে তারা একে অপরের পাশে দাঁড়ালেন, একে অপরকে সমর্থন দিলেন, একে অপরের ভুল থেকে শিখলেন। একটা বছর পর মেঘলা জানতে পারলেন সে মা হতে চলেছেন। রাহুল খবর শুনে আনন্দে কেঁদে ফেললেন। মেঘলা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমরা বাবা মা হতে চলেছি রাহুল। আমাদের ভালোবাসার সংসার আরও পূর্ণ হবে। 9 মাস অপেক্ষায়। এক সকালে একটা কান্না শোনা গেল হাসপাতালের কক্ষে। একটি ছোট্ট মেয়ে এসেছে পৃথিবীতে, তাদের প্রথম সন্তান। মেঘলা তাকে কুলে নিলেন। রাহুল চোখ মুছলেন। তারা নাম রাখলেন আয়ানা, যার মানে আয়ানা, কারণ সে তাদের ভালোবাসার প্রতিফলন, তাদের স্বপ্নের বাস্তব রূপ। আয়ানা বড় হতে লাগলো, ছোট্ট পায়ে গরময় ছুটে বেড়ায়, মা বাবার চুল ধরে টানে। হাসির জোয়ারে সংসার গড়ে ওঠে। রাহুল সন্ধ্যায় কাজ থেকে ফিরে মেয়েকে কোলে নেন। মেঘলা রান্না করেন, তিনজনে একসাথে খান। প্রতিটি ছোট্ট মুহূর্ত ভালোবাসায় ভরা। রাহুল শীতের রাতে মেঘলার পায়ে কম্বল জড়িয়ে দেন। মেঘলা বৃষ্টির দিনে রাহুলের জন্য গরম চা বানান। দুজনে ব্যালকনিতে বসে চাঁদের আলোয় গল্প করেন। আয়ানা ঘুমিয়ে পড়ে তাদের কোলে। বার্ষিকীর দিনে তারা একসাথে সেই প্রথম দেখার স্থানে যান, কমলাপুর স্টেশনে। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্মৃতির সুতোয় বাঁধা পুরনো দিনগুলোকে স্মরণ করেন। জীবন শুধু আনন্দ আর হাসি নয়, কখনো কখনো দুঃখের ঝড়ও আসে। রাহুলের বাবা অসুস্থ হলেন। রাহুল ছুটে গেলেন চট্টগ্রামে। মেঘলা একা সংসার সামলালেন। আয়ানার জ্বর হলে রাত জেগে রইলেন, ক্লান্ত কিন্তু ভালোবাসায় ভরা। সেই রাতে মেঘলা একটা চিঠি লিখলেন রাহুলকে, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, কিন্তু তোমার ভালোবাসা আমাকে শক্ত করে। তুমি দ্রুত ফিরে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। রাহুল ফিরে এসে মেঘলাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার শক্তি, তুমি ছাড়া আমি কিছুই না, তুমি এই সংসারের প্রাণ। 5টি বছর কেটে গেছে। আয়ানা এখন স্কুলে যায়। রাহুল প্রমোশন পেয়েছেন। মেঘলা একটা স্কুলে শিক্ষকতা করেন। তাদের ছোট্ট ফ্ল্যাট এখন একটা ছোট্ট বাড়িতে রূপ নিয়েছে নিজের। ব্যালকনিতে আরও বেশি ফুলের টব, ঘরে একটা ছোট্ট লাইব্রেরি, দেয়ালে তাদের বিয়ের ছবি। এক সন্ধ্যায় মেঘলা জিজ্ঞেস করলেন, তুমি কি কোনোদিন অনুশোচনা করেছো এই পথে আসার জন্য? কখনো না, রাহুল বললেন। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। এই সংসার আমার স্বপ্নের স্বর্গ। আমাদের ভালোবাসার গল্পটা সহজ, কিন্তু কোনো রাজারানী নেই, কোনো অলৌকিক কাহিনী নেই, শুধু দুটি মানুষের, রাহুল আর মেঘলা, যারা একে অপরকে ভালোবেসেছিলেন, পরিবারের বাধা পেরিয়েছিলেন এবং একসাথে একটি সুন্দর সংসার গড়ে তুলেছিলেন। বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।